আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আমি প্রথম একটা ভিডিও দিছিলাম যে কোর্স লেআউট সম্পর্কে, লেভেল 1 সেমিস্টার 1 এর। তো ২টা কোর্সের প্র্যাকটিক্যাল এবং থিওরি ২টা আলোচনা করছিলাম। আরো ৬টা কোর্স বাকি ছিল। আমি দিতে চাইছিলাম কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে দেওয়া হয় নাই। তো অনেকে পার্সোনালিও বলছো এবং কমেন্টও করছো দেখলাম। তো আরো একটা প্রশ্ন আসছে যেটা হচ্ছে মিড সিস্টেম সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য বলছিল অনেকে। তো আশা করি আজকে আমরা বাদবাকি ৬টা কোর্স এবং যে মিড সিস্টেম সম্পর্কে কি এমন কি প্রশ্ন হয়, হ্যাঁ, এগুলো সম্পর্কে একটু ধারণা দেবো আর কি। হ্যাঁ, তো বেশি কথা না বলি, আমরা শুরু করি, যেহেতু আর ৬টা কোর্স দ্রুত শেষ করব। তো দেখো, প্রথমত আমরা ২টা কোর্স দিয়েছিলাম, সেটা হচ্ছে অ্যানাটমি, আর একটা হচ্ছে তোমার অ্যানিমাল নিউট্রিশন, জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং। এই ২টা সম্পর্কে আমরা বলছিলাম। তো পরবর্তীটা হচ্ছে অ্যানিমাল সায়েন্স অ্যান্ড ইকোলজি বা এপিএমএ যেটা বলে, এর কোর্স হচ্ছে 1-on-1, যেটা থিওরি। তো আমি প্রথমে চলে যাই হচ্ছে কোর্স কন্টেন্টের। তো এখানে আছে ইন্ট্রোডাকশন, এবং আরো একটা বিষয় বলছিলাম যে ভাই, আহ, যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট খুবই আসে, এগুলো যদি একটু বলে দিতেন তাহলে ভালোই হতো। আচ্ছা, ঠিক আছে, পড়ার মানে বলতে বলতে এগুলো আসলে এসে যায় যে কোনটা ইম্পর্টেন্ট, এটা বলে দেবো আর কি। তো এই যে দেখা যায় যে প্রত্যেকটা সাবজেক্টে দেখা যায় যে কিছু প্রশ্ন কমন আসেই। হ্যাঁ, এগুলো আগে থেকে ধারণা থাকলে একটু ভালো, যে কোনটার উপর জোর দিব। কারণ হচ্ছে তোমার পড়া অনেক অনেক পড়া থাকে, অনেক শীট থাকে, এমনও জায়গা থাকে যে না পড়লেও চলে। তো সেগুলো একটু বুঝতে হবে যে আসলে কোথায় আমার পড়া উচিত, কোথায় জোর দেওয়া উচিত, কোথায় কম পড়া উচিত, কোথায় বেশি পড়া উচিত। তো আসো, তো প্রথমে আসছে হচ্ছে ইন্ট্রোডাকশনের ভিতরে ডেফিনেশন, স্কোপ অফ অ্যানিমাল সায়েন্স, অ্যানিমাল হাজবেন্ড্রি অ্যান্ড লাইভ স্টক, ইম্পর্টেন্স অ্যান্ড কনস্ট্রেন্টস অফ লাইভ স্টক প্রোডাকশন, জুওলজিক্যাল ক্লাসিফিকেশন অফ কমন ফার্ম অ্যান্ড ডোমেস্টিকেটেড অ্যানিমাল। জুওলজিক্যাল ক্লাসিফিকেশন থেকে প্রশ্ন আসবে, আর ইন্ট্রোডাকশন থেকে তো প্রশ্ন আসবেই প্রত্যেকবারই। বিভিন্ন টার্মিনোলজি এখানে থাকবে, তোমাদের এটিএমতে দেখবে যে স্যার অনেক টার্মিনোলজি পাচ্ছে। তো এই টার্মিনোলজি খুবই ইম্পর্টেন্ট, শুধু লেভেল 1 সেমিস্টার 1 এর জন্য না। তুমি এসবিএম এর ইতিহাসে, ডিবিএম এর ইতিহাসে যত আর সামনে পড়াশোনা করবা, সব জায়গায় তোমাকে এই এপিএম এর যে ইন্ট্রোডাকশন বা টার্মিনোলজি বলো, এটা তোমার কাজে লাগবে। আচ্ছা, এবার দেখো যে ডোমেস্টিকেশন এবং ডিস্ট্রিবিউশনের ভিতরে এর অরিজিন, তারপর ডোমেস্টিকেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ লাইভ স্টক, কন্ট্রিবিউশন অফ লাইভ স্টক ইন দ্য ফার্মিং সিস্টেম অফ বাংলাদেশ এন্ড দ্য ওয়ার্ল্ড। তো এটা মোটামুটি ইম্পর্টেন্ট, ডোমেস্টিকেশনটা আসে মোটামুটি। তারপর হচ্ছে টার্মিনোলজি। এই যে টার্মিনোলজির ভিতরে গ্লোসারি অফ অ্যানিমালস অ্যাকর্ডিং টু এজ, সেক্স অ্যান্ড পারপাস, ইটস এ টার্মিনোলজি। তো টার্মিনোলজির ভিতরে তোমাকে ২ টাইপের টার্মিনোলজি পড়া লাগবে। একটা হচ্ছে সিম্পল যে টার্মিনোলজি পড়তেছো এটা, আর ইকোলজির ভিতরে কিছু টার্মিনোলজি তোমাকে পড়ানো হবে আর কি। তো এগুলো একটু দেখবা। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যানিমাল জেনেটিক রিসোর্স। তো এখানে বলছে অ্যানিমাল জেনেটিক রিসোর্স অফ বাংলাদেশ, ব্রিডস অফ ক্যাটেল, বাফেলো, গোট, শিপ ব্রিড। এটা 100% ইম্পর্টেন্ট। তোমাকে গোট, শিপ ব্রিড, বাফেলো, তারপর ক্যাটল, এগুলার ব্রিড সম্পর্কে খুব ভালোভাবে ধারণা লাগবে। একদম মুখস্থ, হলস্টেইন ফ্রিশিয়ান, জার্সি, এইভাবে যেগুলো আছে সব মুখস্থ করতে পারবে, মানে কোনো মাফ নাই। মানে যে কয়টা আছে ছকের ভিতরে, যে কয়টা দিবে একদম সব কটা মতো। তুমি ওই যে শিপের কিছু কিছু যদি, শিপে তো অনেক টাইপ দেখবা, যে উল, ফাইন উল টাইপ, আরো কয়েকটা টাইপ টাইপ আছে। হ্যাঁ, তো এইসব গুলো দেখবা যে একটু, এগুলো পড়া লাগে, এগুলো ভাইবাতে ধরবে, এগুলো কিন্তু তোমাকে ভাইবাতে ধরবেই। তুমি যে পরীক্ষা দাও, ফাইনাল পরীক্ষা দাও আর হচ্ছে মিড পরীক্ষা দাও, মানে প্র্যাকটিক্যাল, তোমাকে ভাই ধরবেই। তুমি হয় ক্যাটেল ধরবে, নাই বাফেলো ধরবে, নাই গোট ব্রিড ধরবে। হ্যাঁ, আচ্ছা, তারপর ব্ল্যাক বেঙ্গল সম্পর্কে ধরবে, বাংলাদেশে এটা পাওয়া যায়। হ্যাঁ, এটা কিন্তু মাংসের জন্য না, এটা কিসের জন্য পড়ে নিবা, এটা কিসের জন্য বেশি ইম্পর্টেন্ট। এটা কিন্তু বেশি মাংসও দেয় না, দুধও দেয় না, তাহলে কেন ইম্পর্টেন্ট? আচ্ছা, তারপর আসলে যে লাইভ স্টক ফিডস। আচ্ছা, ওই যে গতদিনে অ্যানিমাল নিউট্রিশন পড়লাম, এখন মনে পড়লো। তো অ্যানিমাল নিউট্রিশন সম্পর্কে বলছিলাম, তো ওখানে কিন্তু ভাইবা একটা রুমিন্যান্ট এবং নন রুমিন্যান্ট, হ্যাঁ, খুবই ভালোভাবে পড়লো যে রুমিন্যান্ট কি আর নন রুমিন্যান্ট কি, এবং রুমিন্যান্ট এবং নন রুমিন্যান্টের মধ্যে পার্থক্য কি, এটা ছাগল যাচ্ছে, এটা কুকুর যাচ্ছে, এটা কোনটা রুমিন্যান্ট কোনটা নন রুমিন্যান্ট, হ্যাঁ, ভাইবাতে ধরবে কিন্তু। তো এটা পড়বা, রুমিন্যান্ট এবং নন রুমিন্যান্টের ভিতরে পার্থক্য কি, কি কি দ্বারা চিহ্ন করে, মানে হুপ দেখে চেনা যায়। আরো অনেক সিমটম আছে যেটা দিয়ে তুমি চিনতে পারবে এটা রুমিন্যান্ট আর এটা নন রুমিন্যান্ট। মানে তুমি চিনতে তো পারবাই, কিন্তু তোমাকে বোঝানো লাগবে স্যারকে যে স্যার এটা এই জন্য রুমিন্যান্ট আর এটা এই জন্য নন রুমিন্যান্ট। আচ্ছা, গেল। তারপর আসছে লাইভ স্টক ফিডস অ্যান্ড ক্লাসিফিকেশন। ফিড থেকে সবসময় প্রশ্ন আসে, ফিড তোমার কি এখানে পড়বা, পোল্ট্রিতে পড়বা, এনজিবিতে ওই যে গতদিন বলছিলাম অ্যানিমাল নিউট্রিশন, যেটা ওখানেও পড়বা।
ফিট সম্পর্কে আমরা যেভাবে 1-2-তেও পড়তেছি, হ্যাঁ, সব জায়গায় ফিট সব জায়গায় আছে। মানে তোমাকে যে কি খাবার দিবে এটা তো তোমার জানতেই হবে না, যদি তুমি ASBM পড়তেছো সাথে মানে যাক আমি কিছু না বলি। তারপর সাথে হাউজিং অফ লাইফ স্টক, একটু দ্রুত যাচ্ছি কারণ 6টা কোর্স, আমার ইচ্ছা আছে যে সবগুলো একটু টাস্ক দিব আর নাহলে। আচ্ছা আসো, হাউজিং অফ লাইফ স্টক সম্পর্কে কি বলা আছে যে ডেফিনেশন, সাইট সিলেকশন দেখবা যে 9টা কি 10টা ইয়ে আছে, পয়েন্ট আছে, একদম টানা মুখস্থ হয়ে যাবে। হয় তোমাকে এখানে কাজে লাগবে, না কুইজে কাজে লাগবে, যে কোনো একটা কাজে লাগবে। আচ্ছা মিড সিস্টেম সম্পর্কে একটু বলি, কুইজের কথা আমার এখন আসছে। তো মিড সিস্টেমে তোমাকে হবে হচ্ছে, এখানটা হচ্ছে কয়েকটা ধাপ আছে, হ্যাঁ, ধাপ আছে বলতে ক্রাইটেরিয়া আছে। তুমি এক এক শিক্ষক এক এক রকম ভাবে প্রশ্ন করতে পারে, এটা তাদের ইচ্ছা। তো সাধারণত যেটা করবে, যেহেতু আগে আমাদের অতিরিক্ত প্রশ্ন ছিল না, আমরা এই যে আন্দোলন করলাম, আন্দোলন করার পরে অতিরিক্ত প্রশ্নের একটা ব্যবস্থা হলো, কারণ বাকৃবিতে অতিরিক্ত প্রশ্ন অনেক আগে থেকে ওদের হচ্ছে 10% অতিরিক্ত প্রশ্ন ছিল, মানে 100টা প্রশ্ন হলে একটা, এই 10টা আর কি, মানে 10টা প্রশ্ন করলে একটা করে অতিরিক্ত প্রশ্ন থাকবে। তো আমাদের এটা আগে ছিল না, আমরা যে কয়টা প্রশ্ন করছে সেই কটাই লিখছি। তো এখন তোমাদের যে সিস্টেমটা চালু হবে সেটা হচ্ছে তোমাদেরকে প্রশ্ন দিবে হচ্ছে 12টা, 2টা বিভাগ থাকবে, এ গ্রুপ বি গ্রুপ। তো এ গ্রুপে থাকবে 6টা প্রশ্ন, বি গ্রুপে থাকবে 6টা প্রশ্ন। 6টা থেকে 5টা লিখবা, এখান থেকে 6টা থেকে 5টা লিখবা, সব কয়টাই করে 2 মার্ক করে, বুঝছো? তাহলে কত হইলো, মানে আলটিমেটলি তোমাকে 10টা প্রশ্ন লিখতে হচ্ছে 12টা প্রশ্ন থেকে, এবং তুমি এটা কিন্তু করতে পারবে না যে একটা সেট থেকে তুমি 6টা লিখলা আর একটা সেট থেকে 4টা লিখবা, এরকম কিন্তু হবে না, 2টা থেকেই 5টা লিখতে হবে। তো তাহলে কত হলো যে 20 মার্ক, আর 10 মার্কের কুইজ থাকবে, এখানেও দুটো পার্ট। তারপর তোমাদের অনেক কোর্স 2জন টিচার করে নিচ্ছে, বুঝছো? 2জন টিচার করে নিচ্ছে। এইগুলো হচ্ছে ওই যে এ সেট বি সেট হবে, একজন এ সেটে করবে, একজন বি সেটে করবে। আবার এমন হচ্ছে যে একটা স্যার একটা সাবজেক্টই দেখা যায় যে মানে একজনই একটা সাবজেক্ট নিতেছে, একটা কোর্স পরিচালনা করতেছে, তখন কি হবে, তখন ওই স্যারই নিজেই হচ্ছে দেখা যায় তার পার্টে এ আর বি পার্ট করবে, অথবা সে নিজের মতো করে এ করতে পারে যে এ পার্ট বি পার্ট দিবে না, আরেকভাবে দিতেই পারে। যেমন দেখা যায় তোমাকে 5টা প্রশ্ন দিবে, 5টা প্রশ্নে 4 মার্ক করে, 4-5 20 দিল, শেষ। এবং কুইজ দিল 2টা, এই সরি মানে কুইজ দিল 10 মার্কের, একসাথে দিল, অথবা 2টা এমএলএ দিল, গ্রুপ মিলে দিল, এটা দিতেই পারে, এটা কোনো ব্যাপার না। এই হলো মিড সিস্টেম সম্পর্কে তোমাদের ধারণা। আর প্র্যাকটিক্যাল যেটা বলবো সেটা হচ্ছে তোমাকে 20 মার্কের ভাইবা থাকবে, আর থাকবে হচ্ছে 20 মার্কের লেখা। এখন এই রিটেনের ভিতরে তোমাদের হইতে পারে যে তোমাদের জব দিচ্ছে 10 মার্কের, আর হচ্ছে লেখা দিচ্ছে 10 মার্কের, এই 20 মার্ক এভাবে করতে পারে। অথবা এমন হতে পারে 20 মার্কেরই লেখা দিতে পারে, এবং লেখায় কিন্তু খুবই টাইম কম দেবে, এটা মাথায় রেখো। লেখায় খুবই টাইম কম দেবে, খুব দ্রুত লিখতে হবে, বিশেষ করে মাইক্রোবায়োলজি টাইম পাবা না, একদম খুব সমস্যা হয়ে যাবে। তো দ্রুত লেখার প্র্যাকটিস করবো। তো এই হলো 20-20-40, 20 মার্কের ভাইবা, আর 20 মার্কের হচ্ছে এই যে লেখার ভিতরে জব থাকতে পারে, অথবা তোমাকে জব থাকবে 10 মার্কের এবং লেখা থাকবে 10 মার্কের, অথবা 20 মার্কেরই লেখা দিতে পারে, রিটেন দিতে পারে। আর গেল 5 মার্কের হচ্ছে তোমাদের খাতা। এখন তোমরা দেখা যায় যে যদি স্যারেদের কথা মতো তোমরা অ্যাসাইনমেন্ট দাও, তাহলে অ্যাসাইনমেন্টে 5 মার্ক থাকবে। অথবা এমন হতে পারে স্যার আমরা আপনি যখন পড়াইছেন তখন যে আমরা ক্লাসে নোট করছি ওইটা দেখে যে যেরকম নোট করছে সেরকম আপনি নাম্বার দেবেন, যে ভালো নোট করছে তাকে 4, 5, 4.5 দিবেন, আর যে খারাপ করছে স্যার মূল্যায়ন করবে আর কি, ঠিক আছে? এইভাবে করতে পারে, এইভাবে 5 মার্ক, এবং অ্যাটেন্ডেন্সে 5 মার্ক, এটা হলো 50 মার্ক। এবং এটা সেম রিপিট হবে তোমাকে ফাইনাল প্র্যাকটিক্যালে। আবার একটা বলি, ভাইবার কোনো সিলেবাস হয় না, তোমাকে এক্সটার্নাল আসবে, এখন এক্সটার্নালকে কি বলে দেবো, মানে স্যার কি বলে দেবে যে আমাদের কিন্তু এই পড়াইছি, এদের এইগুলো আবার কমাইছি, এমন তো বলে দেবে না। তো ভাইবার জন্য তোমাকে সব পড়া লাগবে, একদম সব। বিশেষ করে তোমার যে বই থেকে তোমাদেরকে বলতেছি, এই বইয়ের যত যা আছে, মানে যত টপিক আছে সবগুলো টপিক সম্পর্কে ধারণা নিয়ে যাইতে হবে ভাইবাতে, না হলে দেখবো যে ভাইবাতে খুব খারাপ হয়ে গেছে। কারণ এখানে তো তুমি এত রিটেনে খুব ভালো করছো, অত ভাই মুখ খুলতে পারছো না, তখন দেখা যায় যে তোমার নাম্বার অনেক কমে যাবে। তো এটা খেয়াল রাখবা, ভাইবার ক্ষেত্রে দেখা যায় তোমার কোনো সিলেবাস হবে না, বিশেষ করে ফাইনালের ক্ষেত্রে তুমি মনে করবে যে ফাইনালে যেগুলো পড়ছি তো এইগুলাই মনে হচ্ছে আমাদের ধরবে, কিন্তু না, সবগুলাই ধরবে। এবং ফাইনালে শুধু প্র্যাকটিক্যাল, ভাইবাতে শুধু প্র্যাকটিক্যাল থেকে না, তোমাকে থিওরি থেকেও ধরবে। আচ্ছা, আর হচ্ছে তোমার মিড সিস্টেমে যে ফাইনাল সম্পর্কে আমরা এখনো ফাইনাল দেইনি, ফাইনাল শুরু হবে। তো তো 60 মার্কের ফাইনাল থাকবে, কারণ 10 মার্কের অ্যাটেন্ডেন্স। তো
60 মার্কের ফাইনালের ভিতরে আমাদের শুনলাম যে 20টা প্রশ্ন থাকবে। তো এখন আমরা সঠিক ক্রাইটেরিয়া সম্পর্কে মানে বিভিন্ন প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে এখন সঠিক ধারণা পাইনি, কিছু কিছু পাইছি। তো পরীক্ষা একটা হোক, তারপর ফাইনাল সম্পর্কে ধারণা দিই। আচ্ছা, তারপরে আসো যে হাউজিং অফ লাইভ স্টক, এটা মনে হয় বলছি না, একটু বলি। ডেফিনেশন সাইড সিলেকশনটা পড়বে। অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ডিফারেন্ট টাইপস অফ হাউজিং সিস্টেম, রিকোয়ারমেন্ট ফর ক্যাটল অ্যান্ড গোট। এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে হাউজিং অফ লাইভ স্টক পড়বা, মানে হাউজিংটা তুমি অনেক জায়গায় পড়বা। তারপর দেখো ডিফারেন্ট ফান্ড ম্যানেজমেন্ট, এখানে আছে অ্যাপ্রোচিং, হ্যান্ডেলিং, ক্যাস্টিং, মার্কিং, ডেন্টিশন, ক্যাস্টেশন, শেয়ারিং, ক্লিপিং, গ্রুমিং, ওয়াশিং, টকিং, ডিহর্নিং, ডিসবার্ডিং, ক্লথিং, সুইং। এখানে যে কয়েকটা টার্ম পড়লাম সবগুলা ভাইবার জন্য ইম্পর্টেন্ট। তোমাকে বলবে ডিহর্নিং কি, গ্রুমিং কি, ওয়াশিং কি। গ্রুমিং ওয়াশিং একই রকম জিনিস। গ্রুমিং কি পানি ছাড়া মানে তোমাকে হচ্ছে পরিষ্কার করা। মানে অনেক সময় হয় না গায়ে মুছে, যে ড্যান্ডি ব্রাশ বলে, ড্যান্ডি ব্রাশ দিয়ে মুছে মুছে পরিষ্কার করে, গায়ের ভিতরে যে অতিরিক্ত লোম টোম থাকে এগুলো বলে গ্রুমিং। আবার ওয়াশিং কি, বা পানি দিয়ে ধুতো। তো দুইটা একই রকম লাগে। তো এটা কিন্তু ভাইভাতে ধরে, আমার ভাইভাতে ধরছিল। তো যাই হোক, তারপরে আসো যে অ্যানিমাল হেলথ ম্যানেজমেন্ট। এখানের ভিতরে তুমি পড়বা ডেফিনেশন অফ অ্যানিমাল হেলথ, ডিজিজ, সাইন অফ গুড অ্যান্ড ইল হেলথ, প্রিভেনশন অ্যান্ড কেয়ার অফ ডিজিজ অফ লাইভ স্টক। ডিজিজ সম্পর্কে প্রশ্ন পড়বেই, ডিজিজ খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডিজিজ তোমাদেরকে সম্ভবত ফাইনালে পড়াবে, এখন মিডিয়া পড়াবে না। এবার আসো যে অ্যানিমাল বিহেভিয়ার সম্পর্কে, ডেফিনেশন অফ বিহেভিয়ার, টাইপস অ্যান্ড ইফেক্টস অফ বিহেভিয়ার ইন ডোমেস্টিক অ্যানিমালস, কজেস অফ বিহেভিয়ার রেসপন্স ইন অ্যানিমালস। অ্যানিমাল বিহেভিয়ার থেকে এরকম 10 থেকে 12টার মতো পয়েন্ট আছে বিভিন্ন। দেখবা অনেকে যে নিজের ফিসিস নিজে খায়, হ্যাঁ, যেরকম পিক যেগুলো আছে, এগুলো একটা খারাপ বিহেভিয়ার না? এরকম আরো অনেক বিহেভিয়ার আছে। যে অনেকে দেখবা যে মানে তোমার হচ্ছে খায় না, তারপর হচ্ছে যে যেখানে খাবার দেওয়া হয় ম্যানজার ওইটা গুতায়, হ্যাঁ, এরকম বিভিন্ন বিহেভিয়ার আছে। এই বিহেভিয়ার সম্পর্কে একটু প্রশ্ন পড়বে, কারণ একটা প্রশ্ন আসবে বিহেভিয়ার থেকে। অ্যানিমাল ওয়েলফেয়ার কি, ডিসকাশন অ্যান্ড টাইপস অফ ওয়েলফেয়ার, মেজার্স অ্যানিমাল ওয়েলফেয়ার। এত ইম্পর্টেন্ট না অ্যানিমাল ওয়েলফেয়ার থেকে তুমি এটা বোঝাইতে পারো যে অ্যানিমাল ওয়েলফেয়ার অনেক রকম। মানে অ্যানিমাল রাইটস সম্পর্কে যারা করে তারা বলে যে মানে অ্যানিমাল জবাই করাই যাবে না আর কি। যাই হোক, তারপর হচ্ছে অ্যানিমাল ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশন। এর ভিতরে ডেফিনেশন আছে, ব্রাঞ্চেস অফ ইকোলজি পড়বেই। হ্যাঁ, তারপর হচ্ছে রিলেশনশিপ অফ ইকোলজি উইথ আদার ডিসিপ্লিন, ইফেক্ট অফ ক্লাইমেট অন অ্যানিমালস, এটা পড়বে, ইফেক্ট অফ ক্লাইমেট অন অ্যানিমালস। তারপর হচ্ছে অ্যাডাপ্টেশন অফ এক্সোটিক অ্যানিমালস ইন বাংলাদেশ। আচ্ছা, এই হলো সর্বমোট ছিল হচ্ছে তোমার এপিএম এর থিওরি কোর্স সম্পর্কে। আসো প্র্যাকটিক্যাল কোর্স সম্পর্কে একটু বলি। তো প্র্যাকটিক্যাল কোর্স সম্পর্কে তোমাদের প্রথমে থাকবে যে অ্যানিমাল সাইকোলজি অ্যান্ড বিহেভিয়ার, তারপর হচ্ছে অ্যাপ্রোচিং অ্যান্ড হ্যান্ডেলিং অফ ডিফারেন্ট ফার্ম অ্যানিমাল, রিস্ট্রেনিং অফ অ্যানিমালস উইথ ডিফারেন্ট টুল, তারপর ক্যাস্টিং অফ অ্যানিমালস থেকে খুব ভালোভাবে দরকার। আমরা ভিডিও একটা করতে চাইছিলাম ক্যাস্টিং এর, তো হয় নাই। যাই হোক, তো ক্যাস্টিংটা খুবই ইম্পর্টেন্ট। ক্যাস্টিং ওই যে 4 রকম মেথড আছে, লয়েল মেথড, তারপরে আরো মেথড আছে। তো এই মেথডগুলো খুব সুন্দরভাবে পড়বা, কারণ ওখানে তোমার ভাইভাতে ওই ইসের ভিতরে এগুলো আগে থেকে বলে দেওয়া ঠিক না। আচ্ছা, ভাইবা রুমের ভিতরে বা যেখানে পরীক্ষা হবে ওর ভিতরে গরু থাকবে, হ্যাঁ, তো গরুকে তোমাকে বেঁধে দেখাতে হবে, এই প্লাস্টিকের গরু। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ এক্সটার্নাল বডি পয়েন্ট। অনেক সময় প্লাস্টিকের গরু না, শুধু তোমাকে হচ্ছে ফার্মে নিয়ে যাবে, ফার্মে নিয়ে যেয়ে তোমাকে বাঁধাইতে পারে। এটা শুধু মানে ভেবো না যে শুধু প্লাস্টিকের গরু দিয়ে তোমাকে করাবে। তো এটা অনেক সময় হয় যে তোমাকে ফার্মে নিয়ে যেয়ে তোমাকে হচ্ছে দেখাবে, বা দেখাতে বলবে যে এগুলা দেখাও, কোন মেথড তোমাকে বেরিয়ে দেখাতে হবে আর কি। তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ এক্সটার্নাল বডি পয়েন্টস অফ লাইভ স্টক, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি যদি বলে হুপ দেখাও, তুমি যদি পেটের এখানে দেখাও, ঠিক আছে, তাহলে তোমার মান সম্মান থাকবে না, ঠিক আছে। তো এক্সটার্নাল বডি পয়েন্টস খুবই সুন্দরভাবে পড়বা। তারপর হচ্ছে লাইভ ওয়েট ডিটারমিনেশন অফ লাইভ স্টক, এটা খুবই ইম্পর্টেন্ট। এর একটা সূত্র আছে, এল গুণ জি স্কয়ার বাজার 10,400 বা 300 এরকম একটা আছে। তো এই সূত্র খুবই ইম্পর্টেন্ট। এই সূত্র দিয়ে তুমি একটা ইসের অ্যানিমালের তুমি ওজন আগে থেকে মাপতে পারবে, ঠিক আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। যখন বাড়িতে যাবা, এখন তো গরুর ডাক্তার হয়ে যাচ্ছ, তো বলবা যে সামনে কুরবানি আসতেছে, তোমাকে বলবা যে তোমার আপুকে বা চাচাকে বলবা যে আমাকেও হচ্ছে এই যে হাট বাজারে নিয়ে যান, গরুর হাটে। আমি দেখেই বলতে একটু মেপে আর কি, মেপে ক্যালকুলেশন করে ওজন বলতে পারবো। হ্যাঁ, তোমরা পারবা, একদম পারবা। আমি একটা মাপছিলাম
তো একদম মানে 1 কেজি 2 কেজির কাছাকাছি মানে ডিফারেন্স হয়েছে, মোটামুটি সেমই হয়েছিল আর কি, হ্যাঁ, এবং সেমই হবে। এটা ঠিকঠাকভাবে তুমি যদি মাপ নিতে পারো, যে হার্ড কাটতে যদি মাপ নিতে পারো, তাহলে মোটামুটি ঠিকঠাকই হবে। এবং এর মাপ নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক হবা, কারণ আহ, একটু উল্টোপাল্টা হলেই অনেক মানের চেঞ্জ হয়ে যাবে। তো তখন তোমাদের স্যার বা ম্যাম শিখাবে, তখন একটু খেয়াল রাখবো যে কোথায় ধরতেছে, হ্যাঁ, কোথায় পিন বোন কোথায়। তুমি কি পিন বোনের জায়গায় দেখে লেজের মাথায় যেয়ে ধরলে, আসলে এরকম করলে হবে না। পিন বোনটা কোথায় আছে দেখবা, আর শিখবা কোথায় আছে। তো আচ্ছা, তারপরে আসো, আমরা লাইভ ওয়েট সম্পর্কে বলতেছিলাম। হ্যাঁ, লাইভ ওয়েটটা নির্ণয় করবা, সূত্র আছে। তারপর আছে ডেন্টিশন অ্যান্ড এজিং অফ লাইভ স্টক, এটা খুব ইম্পর্টেন্ট। ডেন্টিশন থেকে তোমাকে থিওরিতে বলতে প্র্যাকটিক্যালে যে রিটেনে, ওখানে প্রশ্ন করবে। সাথে তোমাকে ওই যে ভাইবার ক্ষেত্রে দেখবা যে ওই যে দেখা যায় একটা গরু এ নিয়ে আসলো, ওই যে দাঁত, মানে একটা বয়স নির্ণয় করতে হবে আর কি, হ্যাঁ, ডেন্টিশন দাঁত দেখে বয়স নির্ণয় করতে হবে আর কি। তারপর যে ক্যাস্ট্রেশন অফ লাইভ স্টক, এটা পড়বা, এটা দেখবা আর কি। ক্যাস্ট্রেশনটা দেখবা যে ভিডিও দেখাইবে, অথবা তোমাদেরকে দেখা যায় করেও দেখাইতে পারে। তারপর সে মার্কিং অফ লাইভ স্টকটা খুব ইম্পর্টেন্ট। মার্কিং মানে তো বুঝতে দেখা যায় যে তোমরা অনেক সময় ভিডিও দেখো যে শিপ বা হচ্ছে তোমার গোট, বিভিন্ন বিদেশি ফার্মে গায়ে বিভিন্ন জিনিস লেখা থাকে, অথবা হর্স, দেখবে যে ইসে তোমার হচ্ছে হর্সের গায়ে হচ্ছে একদম পোড়ায় হচ্ছে একটা সংখ্যা বা মার্কিং করে আছে। তো এই মার্কিং বিভিন্ন রকম মার্কিং আছে, হ্যাঁ। তো ওই যে ঠান্ডার মাধ্যমে, গরম মানে হিটের মাধ্যমে, এগুলো অনেক রকম ভাবে মার্কিং করা যায়। তো এই সম্পর্কে পড়বা। তারপর হচ্ছে গ্রুমিং অ্যান্ড ওয়াশিং অফ অ্যানিমালস, এটা পড়বা, কিভাবে গ্রুমিং করে আর ওয়াশিং করে। বিভিন্ন ওখানে আবার তোমার ইকুইপমেন্ট আছে, ওই যে ওইগুলা পড়বা। ওখান থেকে মানে আইডেন্টিফিকেশন করবে, এটা কি, কোনটা ড্যান্ডি বিরাস, আরো অনেক কোন বিরাস টিরাস আছে আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে বেডিং অ্যান্ড ক্লথিং অফ লাইভ স্টক। তারপর হচ্ছে ডিহর্নিং অ্যান্ড ডিসবার্ডিং, এটা খুব ইম্পর্টেন্ট। ডিহর্নিং কি, ডিসবার্ডিং কি, হ্যাঁ। ডিহর্নিংটা কি জিনিস আর ডিসবার্ডিংটা কি জিনিস, দুইটা কিন্তু একটু পার্থক্য আছে। দুইটাই হচ্ছে হর্ন থাকবে না, হর্ন মানে তো বল শিং, হ্যাঁ, শিং। তারপর হচ্ছে সুইং অফ অ্যানিমাল, দেখবা যে এই যে ঘোড়া, আহ, ঘোড়ার ওই যে পায়ে দেখবা যে অনেক সময় ভিডিওতে আসে, আমার তো ফেসবুকে ভিডিওতে আসে, তোমাদের আসে কিনা জানি না। তো ওই যে ভিডিওতে দেখবা যে ওই যে আমি প্রথম, তখন আমি ভর্তি হই নাই, তখন এই যে দেখতাম, তখন কষ্ট পাইতাম, হ্যাঁ, আমার হাই রে, এই যে ঘোড়ার পা সে ছিলে ফেলতেছে, কেটে ফেলতেছে। তো এটা হচ্ছে ওই যে সুইং করে আর কি, হ্যাঁ। তা কয়েক রকম আছে, রকার বা শু, তারপরে আরো কয়েকরকম 4-5টা আছে আর কি, হ্যাঁ। তো এটা দিয়ে সুইং করে। এটা কেন করে, এটা ইম্পর্টেন্ট। এটা কেন করতেছে আসলে, এটা করে হচ্ছে ওই যে ঘোড়াকে প্রতিকূল পরিবেশ, দেখা যায় অনেক হাঁটাহাঁটি করে, তো তো এটা সেভ করার জন্যই আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ লাইভ স্টক ফিড স্টাফ, এই দেখছো ফিড স্টাফ, এই লাইভ আইডেন্টিফিকেশন অফ ফিড স্টাফ সবসময় পড়বে, হ্যাঁ। তুমি যেখানে যাও সেখানে পড়বে। তবে এখানে একটা ম্যাথ থাকার কথা, ম্যাথের কথা তোমাদের কি বলে নাই? আচ্ছা, ম্যাথ একটা থাকবে, ওই যে পিয়ারসন স্কয়ারের ম্যাথ থাকবে আর কি, পিয়ারসন স্কয়ারের ম্যাথ থাকবে, পিয়ারসন স্কয়ার ম্যাথ থাকবে, ম্যাম করাবে আর কি, হ্যাঁ, বা স্যার যেই পড়াচ্ছেন করাবে আর কি। তারপরে আসলে ভিজিট টু লাইভ স্টক ফার্মস ফর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, তোমাকে একটু ফার্মে যাইতে হবে, তোমাদেরকে নিয়ে যাবে, একটা ট্যুর আছে আর কি, হ্যাঁ। এই ট্যুরে দেখা যায় যে তোমরা যাবা বিভিন্ন ফার্মে, গ্রেজিং ল্যান্ড এসব দেখতে যাবা, তখন দেখে আসবা যে কত সুন্দর হয়, হ্যাঁ, কত লাইভ স্টক ফার্মটা কত সুন্দর হয় আর কি। আচ্ছা, এরপরে আসো তোমাদেরকে খুবই যে মাইক্রোবায়োলজি, হ্যাঁ, মাইক্রোবায়োলজি 129 দেখ, মাইক্রোবায়োলজিটা খুবই ইম্পর্টেন্ট একটা কোর্স তোমাদের জন্য। আর হচ্ছে এই মাইক্রোবায়োলজিতে কিন্তু নাম্বার পাওয়া সোজা যেমন তেমন কঠিন। তুমি প্রচুর প্রশ্ন পড়বে, এত প্রশ্ন পড়বে, মানে একটা প্রশ্নের ভিতরে দেখবা 3-4টা। আবার ওই যে অ্যানিমাল সায়েন্সে তো আছেই। যাই হোক, অ্যানিমাল সায়েন্সে যদি তোমাদের সেরকম শিক্ষক পড়ে, দেখবা যে 1 কোশ্চেনের ভিতরে 4টা কোশ্চেন, 2 মার্কের কোশ্চেন, তোমাকে লিখতে হচ্ছে 4টা কোশ্চেন, খুবই প্যারা দিবে আর কি, যদি এরকম হয় আর কি। তো মাইক্রোবায়োলজিতে দেখা যায় যে প্রশ্ন অনেক পড়বে, এবং উত্তর মানে একটা প্রশ্নের উত্তর অনেক বড়, ঠিক আছে, এবং লেখা অনেক, এবং সাথে তুমি যদি উদাহরণ না দাও, তুমি নাম্বার পাবা না। তো এটা খেয়াল রাখবে, উদাহরণ না দাও নাম্বার পাবা না। তো এবার আসলে ইন্ট্রোডাকশন টু মাইক্রোবায়োলজি, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে আছে ডেফিনেশন আছে, ব্রাঞ্চেস অফ মাইক্রোবায়োলজি আছে, কনসেপ্টস অফ মাইক্রো অর্গানিজম আছে, হিস্টোরিক্যাল ইন্ট্রোডাকশন অফ মাইক্রোবায়োলজি, তারপরে ইনক্লুডিং ওয়ার্ডস অফ, তারপর হচ্ছে পাস্তুর, তারপর হচ্ছে পাস্তুর আর কস, তারপর হচ্ছে এইগুলো সব বিজ্ঞানের নাম, লিস্টার, রিসেন্ট ডেভেলপমেন্ট, এগুলো তোমরা যে পড়ছো, কস পাস্টুলেট পড়ছো না, ওইগুলোই আর কি। তারপর সে তো এরকম আরো কিছু আছে, ভাইরাস, মাইক্রোপ্লাজমা, রিকেটশিয়া, ক্লামাইডা, মানে এই ইন্ট্রোডাকশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ইন্ট্রোডাকশন থেকে এত প্রশ্ন আসবে, কুইজে আসবে,
তারপরে তোমার হচ্ছে ইসে আসবে, কোশ্চেনে আসবে সবগুলো। তোমরা দেখবে যে ব্যাকটেরিয়া বলবে যে ডিফাইন ব্যাকটেরিয়া, ভাইরাস, তারপর আছে ভিরিয়ন, ভিরয়েডস, পিরিয়ন, সব পড়ছো। ওই যে বায়োলজিতে পড়ছো, সবই এইচএসসিতে পড়ছো। তারপর ম্যাটকাও কিসের জন্য হয়, এগুলো সবই পড়ছো। ওই চতুর্থ অধ্যায় অণুজীব অধ্যায়টা একটু ভালো করে পড়বা। শোনো, আগের দিন আমি বলছিলাম যে তোমরা তখন ভর্তি হও নাই, যে যতদিন টাইম আছে একটু হচ্ছে ওই যে ইটা পড়বা, তোমার কি বলে যে বায়োলজি বুক বা জুওলজি বুকটা একটু চোখ চোখ বুলাবা। তো তোমরা যেহেতু চলেই আসছো বা পড়া শুরু করছো, তখন এখন তোমরা কি করবা, যে সাবজেক্টই পড়বা ওই রিলেটেড যে এইচএসসি যে অধ্যায়টা আছে বাংলায় লেখা, তোমরা হঠাৎ করে আসছো না, ইংলিশে লেখা খুবই কম। তোমাদের ভিতরে খুবই কম যারা আসছো, খুবই কম মানুষই আছে যারা ইংলিশ মিডিয়াম থেকে আসছে। তো ওই বাংলা বইটা একটু সাথে রাখবে, এবং ওখানে তোমরা 2 বছর, 2.5 বছর, 3 বছর পড়ছো, 2.5 বছরের মতো হয়তো পড়ছো বইটা, তো অনেক ধারণা আছে। তো এটা দেখলে একটু ভালো হবে। হ্যাঁ, তো এই ডিফারেন্ট ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো পড়বে। তারপর সে ভিরয়েন, ভিরয়েডস, স্যাটেলাইট সম্পর্কে পড়বে, এনটিটি, স্যাটেলাইট কি জিনিস পড়ে অনেক সময়। হ্যাঁ, স্যাটেলাইট পড়ে, এটা কিন্তু ভাইরাসেরই একটা অক্ষম ভাইরাস আর কি। তারপর সে ডিফারেন্সিয়েট এমং তারপর সে প্রোক্যারিওটস এবং ইউক্যারিওটস এটা পড়বে। একটা তোমার সে বক্স আকারে দিবে, ডিফাইন মানে ডিফারেন্স করতে পারবে। তারপর সে কম্পেয়ার এবং ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি, তারপর হচ্ছে মাইক্রোপ্লাজমা, রিকেটশিয়া, ক্যালামাইডা, এগুলো সবই তোমার হচ্ছে একটা মানে ছক আছে আর কি, এগুলো তোমরা পাবা। এই ছকটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়বে। তারপর হচ্ছে ইভালুয়েট দ্য ইম্পর্ট, মানে বললাম না তোমার হচ্ছে ইন্ট্রোডাকশন থেকে অনেক প্রশ্ন আসে মাইক্রোবায়োলজিতে। এই মাইক্রোবায়োলজি ধরতে গেলে একমাত্র একটা সাবজেক্ট যেখানে হচ্ছে ইন্ট্রোডাকশন থেকে অনেক অনেক কোশ্চেন আসে। অনেক ইন্ট্রোডাকশন থেকে শুধু শর্ট নোট লিখতে দেয়, এই লিখো যে তোমার হচ্ছে মেয়ার কি, স্টালিয়ন কি, এরকম লিখতে দেয় অনেক সময়। এই যে এপিএম এর ক্ষেত্রে এটা বললাম আর কি। আরো অনেক কিছু আছে, স্টেশন করলে কি হয়, যাই হোক। তো এখানে ইন্ট্রোডাকশন থেকে অনেক প্রশ্ন আসবে। তারপর হচ্ছে ব্যাকটেরিয়াল স্ট্রাকচার, এটা আর বলতেছি না, যে ব্যাকটেরিয়াল স্ট্রাকচার ভিতরে অনেক কিছু পড়ছো, কি কি স্ট্রাকচার আছে, যে পিলি থেকে শুরু করে আর অনেক কিছুই আছে না, তো এগুলো একটু পড়বা। তারপরে আছে তোমার ব্যাকটেরিয়াল মরফোলজি, মরফোলজির ভিতরে যে শেপ, সাইজ, অ্যারেঞ্জমেন্ট, তারপর আছে ডিফারেন্সিয়াল স্ট্রেনিং অফ ব্যাকটেরিয়া, এগুলো আছে। তারপর হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ অ্যান্ড মাল্টিপ্লিকেশন, এগুলো পড়বা। তারপর হচ্ছে এর ভিতরে অনেক কিছু আছে ব্যাকটেরিয়াল গ্রোথ। তারপর হচ্ছে ব্যাকটেরিয়াল টক্সিন, হ্যাঁ, এক্সোটক্সিন, এন্ডোটক্সিন পড়বেই পরীক্ষা। এক্সোটক্সিন, এন্ডোটক্সিনের ভিতরে পার্থক্য পড়তে পারে। তারপর হচ্ছে এদেরকে হোস্টের উপর ভিত্তি করে, এখানে ইংলিশে পড়ি, অ্যান্ড দেয়ার ইফেক্ট অন হোস্ট টিস্যু অ্যান্ড রোল অফ অ্যান্টিটক্সিন এগেইনস্ট টক্সিন, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ব্যাকটেরিয়াল টক্সিনটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়বা। তারপর হচ্ছে ব্যাকটেরিয়াল জেনেটিক্স, ব্যাকটেরিয়াল জিন, এই যে ট্রান্সফরমেশন, কনজুগেশন, ট্রানজাকশন, 100% পরীক্ষায় পড়বে, লিখে রাখো আজকে, পরীক্ষায় পড়বে। তারপর হচ্ছে গ্রিফথ এক্সপেরিমেন্ট পড়বে, গ্রিফথ এক্সপেরিমেন্ট ফর ট্রান্সফরমেশন অফ জিন, তারপর মিউটেশন অ্যান্ড দেয়ার ইফেক্ট ইন ডিফারেন্ট অর্গানিজম, ইম্পর্টেন্ট আছে। তো ওই যে ট্রান্সফরমেশন, কনজুগেশন, সবই কিন্তু তোমরা পড়ছ, মনে করে দেখো, ওই যে বায়োলজি বইটা বের করো, অনুজীব অধ্যায় দেখো, সবই আছে। মানে মাইক্রোবায়োলজির ক্ষেত্রে তুমি সবই আছে, এখন শুধু তোমাকে ইংলিশে পড়তে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে মাইক্রোবায়াল ইনফেকশন অ্যান্ড ভিরুলেন্স, হ্যাঁ ভিরুলেন্স থেকে প্রশ্ন আসবেই, ভিরুলেন্স থেকে প্রশ্ন আসবেই। তো ডেফিনেশন অফ ইনফেকশন, ডিজিজ, ভিরুলেন্স, রিলেশনশিপ অফ মাইক্রোঅর্গানিজমস টু ডিজিজ, তারপর হচ্ছে জেনারেল ডিফেন্স মেকানিজম অফ দ্য বডি, মেকানিজম অফ ইনফেকশন, ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং মাইক্রোবায়াল ভিরুলেন্স। তারপর হচ্ছে ভাইরাস, ডেফিনেশন অফ ভাইরাস, তারপর হচ্ছে ভিরিয়ন, ভিরয়েড, সিউডো ভাইরাস, পিরিয়ন, তারপর ডিফারেন্সিয়েশন অফ ভাইরাস ফ্রম মাইক্রোঅর্গানিজম, কম্পোজিশন, ফাংশন অফ ভাইরাল স্ট্রাকচার, ফিজিক্যাল এন্ড কেমিক্যাল। মানে তোমাকে ভাইরাস পড়তে হবে আর ব্যাকটেরিয়া, এই দুটো মানে বেশি করে পড়তে হবে, ঠিক আছে। মানে এই দুটো করে, ওই যে বাদ বাকি যেগুলো আছে ক্যালামাইড, এগুলো বেশি পড়াবে না তোমাকে, এই যে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ডিটেলস সম্পর্কে পড়াবে। তো হয়তো ব্যাকটেরিয়া তোমাদের মিডে থাকবে, আর ভাইরাস তো এই তো ফাইনালে থাকবে। এই আর কি, এই মোটামুটি মাইক্রোবায়োলজি সম্পর্কে এই বলছে। তারপরে আসো যে মাইক্রোবায়োলজি প্র্যাকটিক্যাল সম্পর্কে একটু আমি বলে যাই, যে বায়োসেফটি মেজার্স ইউজ ফর মাইক্রোবায়াল ল্যাবরেটরি, তারপর হচ্ছে ডেমনস্ট্রেশন অফ ল্যাবরেটরি ইকুইপমেন্ট এন্ড দেয়ার বেসিক ফাংশন এন্ড হ্যান্ডলিং, মাইক্রোস্কোপ আর মাইক্রোস্কোপ প্রশ্ন আসবে মন থেকে। হ্যাঁ, মাইক্রোস্কোপ এবং মাইক্রোস্কোপ থেকে প্রশ্ন খুবই ঘুরাবে। এই যে বিভিন্ন তোমরা এতদিন তো পড়ছো, এই মাইক্রোস্কোপ সম্পর্কে পড়ছো আর কি। হ্যাঁ, তো এগুলো বিভিন্ন যে এগুলো আছে, পার্টস গুলো আছে, এগুলো কোনটার কি কাজ, খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো করে পড়বা। হ্যাঁ, তবে স্টেরিলাইজেশন অ্যান্ড ডিসইনফেকশন, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে ভাইভাতে প্রশ্ন ধরবে যে স্টেরিলাইজেশন কিভাবে করবা, ডিসইনফেকশন কাকে করে। হ্যাঁ, এদের ভিতরে আবার পার্থক্য আছে আর কি। হ্যাঁ, এগুলো পড়বা। তারপর হচ্ছে প্রিপারেশন অ্যান্ড ডেমনস্ট্রেশন অফ ভ্যারিয়াস ব্যাকটেরিয়াল কালচার মিডিয়া, কালচার মিডিয়া সম্পর্কে
পড়বে কাল্টিভেশন অফ গ্রোথ অফ ব্যাকটেরিয়া, গ্রাম সাস্টেনিং অফ ব্যাকটেরিয়া পড়বে। হ্যাঁ, তারপর অ্যাসিড ফাস্ট স্টেনিং অফ ব্যাকটেরিয়া, এটা পড়বে, খুবই ইম্পর্টেন্ট। তারপর ফ্লাজেলা স্টেনিং অফ ব্যাকটেরিয়া, ক্যাপসুলা স্টেনিং অফ ব্যাকটেরিয়া, স্টেনিং অফ ব্যাকটেরিয়া এন্ডোস্পোর, তারপর স্টেনিং অফ ফাঞ্জি, মাইক্রোপ্লাজমা, রিকেটশিয়া, কালামাইড, এগুলো আছে তোমাদের মোটামুটি প্র্যাকটিক্যাল। তো ইম্পর্টেন্ট কথাগুলো আমি আশা করি বোঝাতে পারছি, বুঝতে পারছো আর কি যেভাবে বলছি। অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া, তারপর গ্রাম সাস্টেনিং অফ ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে স্টেরিলাইজেশন এন্ড ডিসইনফেকশন, মাইক্রোস্কোপ এবং মাইক্রোস্কোপি। শোনো, এই যে প্র্যাকটিক্যালে সবগুলো থেকেই মোটামুটি টাচ করে আর কি। হ্যাঁ, তবে বিশেষ এগুলো টাচ না করেই যাবে না, যেগুলো বললাম আর কি। তো সবগুলোই মোটামুটি টাচ করে। এই যে কাল্টিভেশন, কালচার মিডিয়া সম্পর্কে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু কালচার মিডিয়া থেকে বারবারই প্রশ্ন আসে। তো এবার তোমাদের যে 3 ক্রেডিট একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে পোল্ট্রি সায়েন্স। এটা নিয়ে একটু বলি আর কি, তারপরে দেখি, আমাদের ভিডিওটা তো অনেক লেন্থ হয়ে যাচ্ছে। 217 এই হচ্ছে তোমাদের খুবই সহজ সাবজেক্ট এবং রেজাল্ট ভালো করার ভালো একটা মাধ্যম। এখানে খুব বোঝার কিছু নেই, মুখস্থ ছাড়া তেমন বোঝার খুবই কম এখানে, ঠিক আছে? তো এই জিনিসটাকে একটু জোর দিবা, যারা আসো, যারা শেরে বাংলার আসো, খুবই জোর দিবে। নাহলে এই সাবজেক্ট যদি খারাপ করো, তোমরা তো রেজাল্ট হিসাব করা হয়তো জানো, তোমাদের মানে 22 ক্রেডিট আছে না এখন, 22 ক্রেডিট। তো তুমি যত পাও 22 ক্রেডিট মানে 4 22 কত হয়, 88। এখন তুমি দেখা যায় সব মিলে 80 পেলে, আগের ভিডিও তুমি বলছি, থাকে এগুলো না বলি কারণ অনেক এক কথা ডাবলিং না করি। তো দেখো, এই পচ্ছি বলে আর কি, ফান্ডামেন্টাল পোল্ট্রি সায়েন্স, পিওএসসি 113 কোড, এটা খুবই তোমাকে জোর দিয়ে পড়তে হবে, কারণ 3 ক্রেডিট সাবজেক্টে তুমি কোনোভাবেই যদি একটু 3.75 পেয়ে যাও, তোমার রেজাল্ট এমনি ডাউন হয়ে যাবে। আর যদি এটা 4 পেয়ে যাও, তখন তোমার এমনি দেখবে 3.8 এর কাছাকাছি রেজাল্ট ঘোরাঘুরি করতেছে। আর যদি এটাই যদি কম পেয়ে যাও, তাহলে তোমার রেজাল্ট দেখবা যে 3.5 এর কাছাকাছি। ও মানে বাদ বাকি সব সাবজেক্ট যদি ভালো করো, আর যদি ভালো না করো তাহলে তো অন্য বিষয় আর কি। যাই হোক, এখন আসলে ইন্ট্রোডাকশনে পড়বে যে টার্মিনোলজি অফ পোল্ট্রি সায়েন্স, হিস্টোরি অফ অরিজিন অ্যান্ড ডোমেস্টিকেশন অফ ডিফারেন্ট স্পিসিস অফ পোল্ট্রি, statistics of poultry industry, importance of poultry farming, different types of poultry farms, terminology of poultry science, এটা তো তোমাদের মানে একটা শীট দিছে। তারপর হচ্ছে হিস্টোরি অফ অরিজিন অ্যান্ড ডোমেস্টিকেশন অফ পোল্ট্রি, ডিফারেন্ট স্পিসিস অফ পোল্ট্রি। এটা খুবই ইম্পর্টেন্ট বলতে কি এখান থেকে প্রশ্ন আসবেই। এত হিজিবিজি লেখা, এত ওটা কত কোন বিসিতে হয়েছে, হ্যাঁ, এটা খুবই দেখা যায় যে তোমাকে পেঁচাবে আর। তো এটার দিকে একটু নজর রাখো। তারপর হচ্ছে সোশ্যাল বিহেভিয়ার অ্যান্ড পোল্ট্রি ওয়েলফেয়ার, সোশ্যাল বিহেভিয়ার অফ ডোমেস্টিকেশন পোল্ট্রি, গোয়িং 6, ফেরাল 6 সম্পর্কে একটু পড়বা। ফেরাল 6 কি জিনিস আসে, শর্ট নোটে আসে। ভাইসেস অফ পোল্ট্রি, এটাও আসে। তারপর পোল্ট্রি রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার ইস্যু, তেমন খুব একটা ইম্পর্টেন্ট না আর কি। তারপরে পোল্ট্রি ব্রিড, হ্যাঁ, পোল্ট্রি ব্রিড সম্পর্কে তোমাদের পড়া লাগবে। ডেফিনেশন অফ পোল্ট্রির ক্লাস, ব্রিড, ভ্যারাইটি, স্ট্রেন। হ্যাঁ, স্ট্রেন কি, ভ্যারাইটি কি, ব্রিড কি। ব্রিড, ভ্যারাইটি, স্ট্রেন কিন্তু এক জিনিস না। ভাইভাতে কিন্তু এটা খুবই পেঁচাবে, এটা ভালো করে ওই যে দেখে যেও, মানে কনসেপ্ট ক্লিয়ার করে যেও অন্তত ভাইভাতে ঢোকার আগে। এবার আসে যে ইন্ডিজিনাস চিকেন, ক্লাসিফিকেশন অফ চিকেন ব্রিড, ডিসক্রিপশন অফ চিকেন ব্রিড উইথ দেয়ার ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট। লিখে রাখো, ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট 100% পরীক্ষায় আসবে, ঠিক আছে? ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট 100% পরীক্ষায় আসবে। তো এটা যেভাবে হোক তোমাকে আসবে, মানে বুঝে দিবে, যেভাবেই হোক তোমাকে আসবেই আসবে। এবার হচ্ছে পোল্ট্রি হাউজিং এর ভিতরে আবার সাইট সিলেকশন আছে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে পোল্ট্রি রিয়ারিং সিস্টেমের ভিতরে অনেক কিছু আছে। এটা তোমার হচ্ছে ইন্টেন্সিভ, তোমরা একটা ধারণা আগে থাকার কথা না। সেম ইন্টেন্সিভ যেগুলো আছে, এইগুলো সম্পর্কে একটু ভালো করে পড়বা। এটা এর ভিতরে লিখতে দেয় আর কি, সেম ইন্টেন্সিভ হলে কি, আর অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, সেম ইন্টেন্সিভের ভিতরে আসলে কোনটা ভালো, ঠিক আছে? এগুলো লিখতে দেবে। পোল্ট্রি ফিডস অ্যান্ড নেশন, ওই যে ফিডস অ্যান্ড নেশন আগে যা বলছে সে সেম তাই, প্রায় একই। এখানে একটু পিলেট ফিডিং, ক্রাম্বেল ফিডিং, এগুলো সম্পর্কে একটু বলবে। কারণ ওই যে ছোট ছোট মুরগির বাচ্চাদের তো দেখো না, ছোট ছোট অনেক রকম জিনিস দেয়। যারা বাড়ির আশেপাশে মুরগির খামার আছে তারা দেখবে যে একদম ছোট ছোট যারা বাচ্চা, তারা একদম ছোট্ট গুঁড়ো দেয়। তার থেকে আবার একটু বড় দেয়, বলে আমরা পোল্ট্রি ফিড বলি। হ্যাঁ, ওইগুলো দেখবে যে আমরা আবার মুরগিদের কিনে খেতে দিই। এরকম অনেক দেখবে যে ফিডিং এর ভিতরে অনেক পার্থক্য আছে। আমরা শুধু আগে দেখছি, কিন্তু এত বেশি রিয়েলাইজ করি নাই, এত বেশি অ্যানালাইজ করি নাই। তো এখন পড়তে বুঝলাম। এবার দেখো ব্যাকয়ার্ড পোল্ট্রির ভিতরে অনেক কথাবার্তা আছে, যে তোমার কনসেপ্ট অফ ব্যাকয়ার্ড পোল্ট্রি বলতে আমরা রুরাল আগে যেগুলো যেভাবে করতাম, যে গ্রামের মাছ চাষিরা কি করতো, যে 10টা করে কিনতো, কিনে হচ্ছে তোমাকে যে তোমার হলো মুরগি পুষতো আর কি। তো এর ভিতরে কিন্তু ওই যে থার্ড পার্টি, যেটাকে আমরা বলি ওই যে ফরিয়া বলে সম্ভবত,
যেটা হচ্ছে যে একজন লোক এসে কিনে নিয়ে সে হচ্ছে তোমাদের কাছে কম দামে নিবে এবং চড়া দামে বাইরে বিক্রি করবে। তো দালাল রিপ্রেজেন্টেটিভ বলে আবার অনেক সময়, ঠিক আছে। এই দালালের কারণে কিন্তু আমাদের এই যে ব্যাকএন্ড পোল্ট্রিতে আমাদের কিন্তু এখানে কোনো সরকারি কোনো থাকে না, মানে তোমার কি বলবো যে ইনফরমেশন এইভাবে অ্যাড থাকে না যে এগুলো আজ সত্যি আছে আমাদের দেশে। এটা কিন্তু ডাটা মানে এন্ট্রি করা থাকে না আর কি, ঠিক আছে। তো এই জন্য ব্যাকয়ার্ড পোল্ট্রি থেকে বেরোয় আস্তে আস্তে এর ভিতরে কি কি সমস্যা আছে, ফ্যামিলি নিউট্রিশনে কি কি সমস্যা করতো আর কি। যাই হোক, এগুলো সম্পর্কে একটু পড়বা, এগুলো খুবই ইম্পর্টেন্ট তা বলবো না। ফিদার্স অফ ফোল, এখানে ফিদার সম্পর্কে ধারণা লাগবে। ভাইভাতে ধরবে, একটা ফিদার দিবে, বলবে যে এই ফিদারটা মুরগির কোথায় থাকে, নাম আছে অনেক, কন্ট্রোল ফিদার পড়বা তোমরা, এই যে প্র্যাকটিক্যালি পড়বা। এটা হচ্ছে পোল্ট্রি এগ অ্যান্ড মিট, এটা খুবই ইম্পর্টেন্ট। এগ মিট সম্পর্কে খুবই ধারণা নিবা। এখানে ফুড ভ্যালু অফ এগ, চিকেন মিট, তারপর হচ্ছে এটা খুবই 100% ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে লেটেস্ট রিসার্চ ফাইন্ডিং। এই হলো তোমাদের পোল্ট্রি থিওরি সম্পর্কে বললাম। এবার আসলে পোল্ট্রি তোমার হচ্ছে প্র্যাকটিক্যাল, এখানে বলবে হোল্ডিং অ্যান্ড হ্যান্ডলিং অফ পোল্ট্রি বার্ড। তোমাকে একটা মুরগি, তোমাদের তো মুরগি তো আছে, তুমি হাত ঝাঁপায় পড়লা মুরগির উপরে, তো সে তো শেষ। মুরগি ধরতে হবে, যে অ্যানিমাল ওয়েলফেয়ার যেহেতু আমাদের আছে, তো এটা যেন লঙ্ঘন না। মুরগিকে তুমি এমন ভাবে ধরবা যে আস্তে আস্তে তাকে ধরবা, তুমি এমন ভাবে ধরে চুরে মুরগির অবস্থা শেষ হবে না। হোল্ডিং জানতে হবে, কিভাবে হ্যান্ডলিং করতে হয় মুরগি, তুমি মুরগি একটা তুমি এমন ভাবে মুরগির মানে একবার মুরগির অবস্থা শেষ, তো হবে না, হ্যান্ডলিং জানতে হবে। তো হ্যান্ডলিং তোমাদেরকে মুরগি থেকে ধরে দেখাতে হবে, ঠিক আছে। ম্যামের সামনে বা স্যারের সামনে দেখাতে হবে তুমি কেমনে ধরে, এবং ওই যে আঙুল একটা আছে, ওই আছে পায়ের নিচে, এটা পড়বা, ঠিক আছে। কিভাবে কি এটা আর আমি বলতেছি না, কারণ অনেক সময় চলে যাচ্ছে। তারপর হচ্ছে এক্সটার্নাল বডি পার্টস অফ চিকেন, খুবই ইম্পর্টেন্ট। কোথায় কোন পার্ট থাকে, কম কোথায় থাকে, কোথায় কি থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। আইডেন্টিফাই এবং লেবেলিং এক্সটার্নাল বডি পার্টস, তোমাকে পরীক্ষা অনেক সময় এমন হতে পারে, তোমাকে একটা মুরগি আঁকায় এরকম দেয় না খুব একটা, কিন্তু তোমাকে দেখাইতে বলতে হবে। তো ডিফারেন্ট টাইপস অফ কম, হ্যাঁ কম সম্পর্কে পড়তে হয়। কম দিয়ে মুরগি চেনা যায় কোনটা কোন কম, এটা খুবই প্যারা দিবে না, তুমি যদি একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে দেখবা যে আইডেন্টিফাই করতে পারবা। তো পোল্ট্রি ফিদার্স, যে বললাম ফিদার সম্পর্কে, তাহলে ডিফারেন্ট ক্লাস অফ চিকেন ব্রিড, হ্যাঁ চিকেন ব্রিডের সম্পর্কে পড়বো। চিকেন ব্রিড কিন্তু অনেক চিকেন ব্রিড আছে, পড়তে মজা লাগে, কারণ হচ্ছে দেখতে দেখবা জায়গাটা একরকম, এবং আরো করবা যারা বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে থাকো না কেন, দেখবা যে আশেপাশে মুরগি তো থাকেই, গ্রাম ট্রাম থাকলে একটু দেখো মুরগি থাকে, অথবা তোমাদের মুরগির খামারে যে নিজেরা যে একটু ধরবা। হ্যাঁ, আমরা একবার কি করছিলাম, আমাদের এই যে পাশে যে তোমাদের দেশের বাংলায় করতেছো, তারা দেখবে যে জায়গায় বস্তি টাইপের আছে না পাশে, ওখানে কিছু মুরগি ঘোরা করতেছিল। তো আমরা দেখে দেখে একটা ছবি তুলছি, ছবি তুলে দেখলাম যে এটা এই ব্রিডটা, এটা আইডেন্টিফাই করলাম, এর পায়ের শ্যাঙ্কারা এরকম, হ্যাঁ তারপরে এর কমটা এরকম, দেখে চেনা যায়, চিনতে পারবা। তারপর হচ্ছে ব্রিডস অফ চিকেন অন দ্য বেসিস অফ পারপোজ, তারপর হচ্ছে মার্কিং অফ পোল্ট্রি বার্ড, ওই যে যেরকম অ্যানিমাল বা মার্কিং করছিলাম, ঠিক পোল্ট্রি মার্কিং এর ক্ষেত্রে তো এরকম হয় না, গায়ে পড়ায় তো ওদের ওই যে উইং ব্যান্ড দেয়, এরকম ব্যান্ড ট্যান্ড পায়ে দেয় ব্যান্ড। কবুতরের ক্ষেত্রে ওই যে ইয়া কি যেন একটা বলে ওটাকে, খেয়াল রাখতেছে না। তারপর হচ্ছে এগস অফ ডিফারেন্ট স্পিসিস অফ পোল্ট্রি, এগ সম্পর্কে পড়তে হবে। দেখো তোমার অনেকগুলো এগ আছে, এমন এগ আছে এগের উপর তুমি লাফালাফি করবা তাও ভাঙবে না, ঠিক আছে। আবার এক আছে দেখো হাড়েতে একটু টোকা লাগলেই ভেঙে যাচ্ছে। তো এগ দেখে চিনতে হবে এটা কোন স্পিসিসের এটা এগ, এটা তোমাকে দেখে চিনতে হবে। তো কোয়েল আছে, কোয়েলের এগ তো দেখলেই চেনা যায়, তাই না। আরো অনেক প্রজাতির এগ আছে, এগুলো তোমাকে চিনতে হবে। তারপর স্ট্রাকচার অফ অ্যান এগ, এগটা কিভাবে গঠিত হয়। তারপর পোল্ট্রি ফিডস, ওই যে বললাম ফিডস। তারপর ডিফারেন্ট টাইপস অফ পোল্ট্রি হাউস অ্যান্ড পোল্ট্রি রিয়ারিং সিস্টেম, ওই যে যেটা থিওরিতে পড়লাম না, ওইটা এখানে একটু আবার পড়তে হবে, এখানেও আছে আর কি। হ্যাঁ, এই মোটামুটি তোমাদের মেজর কোর্স সম্পর্কে ধারণা দেওয়া হয়ে গেল। আমি খুবই সময় নেবো মাত্র 2 মিনিটের ভিতরে বাকি 3টা কোর্স আমি একটু বলে দেবো। 3টা কোর্সের ভিতরে আছে, একটা হচ্ছে তোমার হলো ওই যে সোসিওলজি, এখানে তারপরে আছে তোমার ইংলিশ, একটা হচ্ছে কি যে অ্যাগ্রো প্রোডাক্ট টেকনোলজি, অ্যাগ্রো আর কি। প্রথমে আসে যে অ্যাগ্রো থেকে তোমাকে অনেক কিছুই আছে, তোমরা অ্যাগ্রো খুবই তো মজা মাস্তি করতেছো, দেখলাম যে একেবারে ঘোরাঘুরি করে খুবই অবস্থা ভালো। যাই হোক, এখানে তোমার ইন্ট্রোডাকশন থাকবে, তারপর প্রোডাকশন টেকনোলজি, ফরেস্ট ক্রপস, নেপের গাছ কিভাবে চিনবা, এগুলো তোমরা দেখবে যে খুব একটা প্যারা হবে না আর কি। হ্যাঁ, তারপর পার্চুর অ্যান্ড পার্চুর ম্যানেজমেন্ট, এগুলো সম্পর্কে পড়বা। পাঁচ ক্রপ কোনটা, মিলেট ক্রপ কোনটা, সিরিয়াল ক্রপ কোনটা, দেখে চিনতে হবে। হ্যাঁ, দেখে চিনতে হবে বলতে তোমাকে মানে আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন ক্রপস আর কি। হ্যাঁ, তো এই হলো মোটামুটি তোমাদের এই যে ইসে
থিওরিতেই বেশি এইগুলো পড়াবে, প্র্যাকটিক্যালে তেমন কিছু যে আছে তা না। তবে এখানে ওই যে উইড উইড দেখে চিনতে হবে এটা কোন কোন উইড, আবার সার আছে, ঠিক আছে, এটা আমি একটু পড়ে শোনাই। দ্য আইডেন্টিফিকেশন অফ ফডার ক্রপ সিডস অ্যান্ড রিলেটেড উইডস, ম্যানিউরস, ফার্টিলাইজার, ফার্ম ইমপ্লিমেন্ট, মানে এগুলো সবই আইডেন্টিফাই করতে হবে। বুঝতেছো কি কি? ফডার ক্রপ দেখে চিনতে হবে যে কোনটা কোন ক্রপ, সিড দেখে চিনতে হবে কোনটা কোন সিড, রিলেটেড উইড সম্পর্কে আগাছা, তারপর হচ্ছে ম্যানিউর, তারপর হচ্ছে ফার্টিলাইজার, তারপর ফার্ম ইমপ্লিমেন্ট, ফার্মের ভিতরে অনেক ইমপ্লিমেন্ট থাকে না যে টানে কোনটা কি, এগুলো দেখতে হবে, চিনতে হবে, আইডেন্টিফাই করতে হবে, পরীক্ষা করবে। জার্মিনেশন টেস্ট অফ ফডার সিড, জার্মিনেশন টেস্ট করতে হবে। তোমাকে পরীক্ষায়ও একটা জব থাকবে, অথবা পরীক্ষার আগেটা নিয়ে নেবে, তোমাকে কয়েকটা গ্রুপে ভাগ করে দিবে যে এইগুলা তুমি জার্মিনেশন করো, দেখা যায় তুমি 100টার ভিতরে কয়টা করতে পারো, ঠিক আছে। ডিটারমিনেশন অফ সিড রেট, এগুলো তো নন ডিপার্টমেন্টাল, এগুলো এই জন্য এত বেশি বলতেছি না আর কি। তারপর কাল্টিভেশন অফ ফডার ক্রপস ইন অ্যাগ্রোনমি ফিল্ড, হ্যাঁ, তারপর প্র্যাকটিসিং অফ উইডিং, থিনিং, গ্যাপ ফিলিং, মালচিং, টপ ড্রেসিং, এগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা 100% ইম্পর্টেন্ট। উইডিং কেমনে করবা, থিনিং কেমনে করবা, থিনিং মানে কি, থিনিং মানে হচ্ছে কি পাতলা করা না, দেখবা যে অনেক ইয়ে হয়ে গেছে তোমার হচ্ছে ফসল, যে চারা হয়ে গেছে, হ্যাঁ, অনেক চারা হয়ে গেলে কি বাড়তে পারবে বলো? বাড়তে পারবে না, তখন কি হবে, কিছু কিছু থিন পাতলা করতে হবে। তো তারপরে হচ্ছে যে গ্যাপ ফিলিং, অনেক জায়গা আছে যে এক জায়গায় মানে ওই অনেক সময় পানি দেয় না, পানি দেওয়ার কারণে ওখানে মানে বীজগুলো সব চলে যায়, ওখানে একদম ফাঁকা হয়ে যায়, তখন কি করবে, এক জায়গাতে তুলে না যায়, এটা গ্যাপ ফিলিং বলে। মালচিং এর ক্ষেত্রে অনেকে যে উপরে ইয়ে করে দেওয়া আর কি, মানে আর্দ্রতা ঠিকঠাক রাখার জন্য, এটা কিন্তু ভাই ভালো ধরবে মালচিং কেন করে, মালচিং কি। তারপর টপ ড্রেসিং, যা এত বেশি না বলি, প্রিপারেশন অফ সাইলেজ অ্যান্ড হে, এটা তোমাদেরকে থাকবে ইসে, জবে থাকবে, হে এবং সাইলেজ তোমাদেরকে বানাইতে হবে, ইসের ভিতরে দিবা, মাঠের ভিতরে যে আমাদের ফিল্ড আছে, একগনের ফিল্ডের ভিতরে গর্ত করে তোমরা সাইলেজ বানাবা, হে বানাবা খুব সুন্দর করে, পরে 6 মাস পর তোমরা খাবা, সরি গরু খাবে। এই হলো বিষয়। তারপর ভিজিট টু এ ফডার প্রোডাকশন ফার্ম, এই যে যাবা, যে কোনো একটা ফার্মে যাবা, গেল। তারপরে আসো যে তোমাদের আমরা বলি রুরাল সোসিওলজি সম্পর্কে, এখানে অনেক ইউজ কথাবার্তা আছে, একটা অনেক অনেক তোমাদেরকে পড়াবে রুরাল সোসিওলজি, প্রাইমারি কনসেপ্ট, কালচার পড়াবে, সোশ্যাল প্রসেস পড়াবে, সোশ্যাল ইনস্টিটিউশন পড়াবে, সোশ্যাল স্ট্রাটিফিকেশন পড়াবে, পপুলেশন পড়াবে, সোশ্যাল প্রবলেম, সোশ্যাল চেঞ্জ, রুরাল সোসাইটি, এগুলো মোটামুটি পড়াবে। তোমরা কি করবে আমি বলি, কোনো প্যানিক হওয়ার দরকার নাই, যত শীট দিবে শীটে শুধুমাত্র ওই যে বোল্ড করা লাইনগুলা পড়বা, তারপর হচ্ছে ওই যে কি বলে ওর নাম, যে কিছু কিছু যে টপিক দেয়, টপিকের যে মেন পয়েন্ট গুলা ভিতরে তুমি জাস্ট একটু পড়বা, যাতে একটু ধারণা নেওয়ার জন্য, এইগুলো জীবনে মুখস্থ করতে যায় না, টপার হতে চাইলেও মুখস্থ করার দরকার নেই, কারণ এইগুলা সম্পর্কে তুমি পড়েও পরীক্ষা লিখতে পারবে না, মানে ওই হুবহু লিখতে পারবা। তুমি কি করবা, ওই যে মেন টপিকটা মুখস্থ করে যাবা আর কি, পয়েন্ট, হ্যাঁ, মেন পয়েন্ট, একটা পয়েন্টের ভিতরে অনেকগুলা আলোচনা করা আছে, তুমি অবশ্যই ধারণা নিয়ে যাবে, ম্যাম অবশ্যই ধারণা দিবে, স্যার যে পড়াবে উনি অবশ্যই ধারণা দিবে, ওইগুলো মাথায় রাখবা যে এই সম্পর্কে বলছে আসলে, এইটা থাকলে মোটামুটি তুমি লিখতে পারবা। তো এটার ইয়ে নাই না, তোমার হলো প্র্যাকটিক্যাল নাই। এবার হচ্ছে ইংলিশ সম্পর্কে কি বলবো, ইংলিশ সম্পর্কে তোমাদেরকে লিসেনিং, স্পিকিং, রিডিং আর রাইটিং, এই 4টা জিনিসই মোটামুটি পড়াবে। আর ওই যে সেও সেম, তোমার হচ্ছে প্র্যাকটিক্যালও সেম, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, সাথে প্রেজেন্টেশন তোমাদেরকে একটা দিবে, ঠিক আছে। তো এই মোটামুটি ইংলিশ সম্পর্কে স্যার যেগুলো পড়াবে বা ম্যাম যেগুলো পড়াবে এগুলো একটু পড়বা, এবং বিভিন্ন চেষ্টা করবা যে একটু প্রেজেন্টেশন দেওয়া, তারপরে হচ্ছে স্পিকিং করা, এগুলো একটু প্র্যাকটিস করবা। সাথে হচ্ছে পরীক্ষায় যে জিনিসটা পড়বে সেটা হচ্ছে তোমাদেরকে একটা দিবে হচ্ছে যে একটা প্যারাগ্রাফের মতো আর কি, হ্যাঁ, যেরকম প্যারাগ্রাফ লিখছো না, ওরকম প্যারাগ্রাফের মতো দিবে, তুই বলবে যে লেখো এটা এটা পুরো শেষ করো আর কি। তারপর হচ্ছে কুইজ দিবে, কুইজের ভিতরে তোমাদের অনেক কিছু আছে, ফরেন ল্যাঙ্গুয়েজ আছে, তারপর স্পিকিং, এরকম অনেক যে মানে এগুলো খুব একটা মেজর সমস্যা হবে না আর কি। তো একটু ভাইবার ক্ষেত্রে ঠিকঠাক রাখবা, একটু বিষয় তোমরা ইংলিশ যেগুলো আগে যেগুলো পড়ছো ওইগুলো আর কি, হ্যাঁ, নতুন করে তোমাদেরকে বিশেষ যে বিশাল কিছু রুল শিখাবে তা না। তো ওই আগেকার রুলস গুলো একটু পড়াবে এবং ওইগুলো একটু ভালো করে পড়বা, এই আর কি। তো এই ছিল মোটামুটি তোমাদের মিড সিস্টেম সম্পর্কে বলছি, তারপর হচ্ছে 6টা কোর্স সম্পর্কে বললাম। তো আর হচ্ছে পড়াশোনার স্ট্র্যাটেজি বলতে আমি বলবো যে তোমরা প্রথম থেকে প্রত্যেক দিন অন্তত 1 ঘন্টা করে পড়বা, ঠিক আছে, 1 ঘন্টা করেই পড়ো, এতেই কাজে লাগবে। 1 ঘন্টা করে পড়বা এবং প্রত্যেকদিন বাড়িতে এসে রুমে এসেই একটু রেস্ট নিয়ে যেতে তোমাদের অনেক কষ্ট হয়ে যায়, 5:30 পর্যন্ত ক্লাস, যারাই ডিভিএমে পড়তেছো, যেখানেই পড়তেছো, এসবিএমে পড়তেছো, অনেক কষ্ট হয়ে যায়, এসে দরকার একটু ওই যে
অনেক সময় মাগরিবের নামাজ পড়ে দরকার একটু রেস্ট নিলে, আধা ঘন্টা বা 1 ঘন্টা রেস্ট নিয়ে পরে উঠে পড়তে বসলাম, এরকম। বা যার যেরকম ভাবে সুবিধা হয়, তুই অন্তত 1 থেকে 1.5 ঘন্টা একটু ডেলি, মানে যেদিন যা পড়াবে এগুলো একটু পড়বা। এবং কি করবা সেটা হচ্ছে স্ট্র্যাটেজি শিখিয়ে দিই। সেটা হচ্ছে ওই যে তোমাদের ম্যাম যেগুলো বলবে বা স্যার যেগুলো বলবে এগুলো খুবই ইম্পর্টেন্ট, ওইগুলো আবার আলাদা খাতায় একটা নোট করে রাখতে পারবে যে ম্যাম বলছিল এটা ইম্পর্টেন্ট, তো ওইটা কি প্রশ্ন, এটা লিখবা যে এই প্রশ্ন। হ্যাঁ, তো এই প্রশ্ন লিখে ওর উত্তরটা লিখবে। এইভাবে দেখবো যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা আলাদা আলাদা খাতা রাখবা। 8টা সাবজেক্টের জন্য 8টা খাতা রাখবা। 8টা খাতা রেখে দেখবা যে প্রত্যেক দিন যেগুলো স্যার বলবে যেগুলো ইম্পর্টেন্ট, তো ওই ইম্পর্টেন্টটা ওই জিনিস এবং ওর উত্তরটা মুখস্থ নাও, তুমি দেখে তুলো, দেখে তোলো। তো দেখে দেখে তোলো এবং দেখবা যে অনেক মানে জাস্ট পড়তে পড়তে দেখলা একটু 50% 75% মুখস্থ হয়ে যায়। পরে যখন মুখস্থ করার জন্য ধরবা তখন দেখবা যে এমনি খুবই সহজ হয়ে যাচ্ছে। এটা এটা যদি কেউ মানে করতে পারো, দেখবা যে তোমার খুবই উন্নতি হচ্ছে। ঠিক আছে, যদি এটা করতে পারো। তো এই ছিল মোটামুটি আমাদের কথাবার্তা। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার টেয়ার দিয়ে একটু পাঠাই দিও, তাহলে কি হবে তো তারাও দেখতে পারবে, সবার ভিতরে পৌঁছাবে। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা করে রাখতে পারে, কারণ সামনে আরো ভিডিও দিব যারা এগ্রিকালচার রিলেটেড, যারা সাবজেক্টে বিভিন্ন সাবজেক্টে পড়তেছে তাদের জন্য ভালো হবে আর কি, রাখতে পারে। এই আর কি। তো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।